ঠিক আছে স্যার, তো চলেন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসটা ফুল কনফাইন থাকবে স্মল ইন্টেস্টাইন রিলেটেড। স্যার খেয়াল করো, আমরা চ্যাপ্টার 3 তে আছি, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অ্যান্ড সো ফার আমরা স্টাডি করেছি মেকানিজম অফ ডাইজেশন। সেখানে আমরা পড়েছি ডাইজেশন ইন বাক্যাল ক্যাভিটি অথবা মাউথ। ইউজুয়ালি আমরা বাক্যাল ক্যাভিটিটাই কারেক্ট করবো, বাট কখনো কখনো তুমি টেস্ট পেপারে মাউথ হিসেবেও পেতে পারো। এরপরে আমাদের ডাইজেশনটা হলো স্টোমাকে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট প্লেস। স্মল ইন্টেস্টাইনে খাবারকে অবশ্যই কি হতে হবে, ডাইজেস্ট হয়ে যেতেই হবে, কেননা এই জায়গাতেই স্টার্ট হবে অ্যাবজর্পশন। ঠিক আছে, তো চলো, লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের তিনটা রিজিয়ন, ডিওডেনাম, ইলিয়াম। ডিওডেনাম আর জেজুনামে হবে ইউজুয়ালি ডাইজেশন, আর ইলিয়ামে হবে অ্যাবজর্পশন। তো আমরা এখন অ্যাবজর্পশন টপিকটাতে যেতে পারি নাই, আমরা এখনো আছি ডাইজেশনে। তাহলে শুরু হতে যাচ্ছে ডাইজেশন অফ ফুড ইন স্মল ইন্টেস্টাইন। এবং এটা এত ইম্পর্টেন্ট যে সোফার বোর্ড এক্সামে মেকানিজম অফ ডাইজেশন রিলেটেড যতগুলো পার্ট আসছে তার মধ্যে স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, আমাদের এলিমেন্টারি ক্যানালের তিনটা জায়গাতে ডাইজেশন হয়: ডাইজেশন ইন বাক্যাল ক্যাভিটি, digestion in stomach, and digestion in small intestine. Among these three mechanisms, which one is the most important one? Digestion of food in small intestine. তাহলে মেকানিক্যাল ডাইজেশন নিয়ে লাস্ট ক্লাসে পড়েছি, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না, এটা রেকর্ডেড পার্ট আছে। আপনারা যারা অ্যাবসেন্ট ছিলেন টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবেন, ইভেন আমাদের গ্রুপেও দেওয়া হচ্ছে, সেখান থেকেও দেখে নেবেন। ঠিক আছে, তো আমি শুরু করতে যাচ্ছি স্যার কেমিক্যাল ডাইজেশন থেকে। মেকানিক্যাল ডাইজেশনটা হচ্ছে এনজাইম ছাড়া আর অন্য কোনোভাবে ফুডকে যদি আপনি ফিজিক্যালি ব্রেকডাউন করান, সেটাই মেকানিক্যাল ডাইজেশন। ঠিক আছে, ওকে, এবার চলো কেমিক্যাল ডাইজেশন। তো তিনটা সিক্রেশন এখানে সিক্রেট হয়। তো ডায়াগ্রামগুলো লাস্ট ক্লাসে ড্র করা হয়েছিল, আমি জাস্ট একটা এখন আউটলাইন ড্র করে বুঝাবো, এত ভালো করে ড্র করবো। আমরা জানি লিভারটা ঠিক কার পাশে থাকে, স্টোমাকের পাশে থাকে, এবং লিভারের নিচের দিকে একটা স্যাক লাইক স্ট্রাকচার থাকে গল ব্লাডার, আর এই গল ব্লাডার থেকে এই যে ডাক্টটা বের হয়ে আসছে এটার নাম কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টটা নিচের দিকে আসলো, মার্জ হয়েছে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে, মার্জ হয়ে একটা সিঙ্গেল ডাক্ট হয়ে গেছে, এই অংশটার নাম হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। কোন জায়গায় ওপেন হয়েছে, এই হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামে এসে এই প্যাসেজটা দিয়ে ড্রপ ড্রপ করে বাইল পড়বে, এবং এখানে এসে কাইম, স্টোমাক থেকে কে আসবে, এই জায়গাটাতে তো স্টোমাক, তাই না স্যার? স্টোমাক থেকে কে আসবে বলেন তো স্যার? কাইম আসবে। কাইমের কন্ডিশনটা ফুললি কেমন, অ্যাসিডিক। কার জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রেজেন্সের জন্য। তো এখন স্মল ইন্টেস্টাইনে যেই খাবারগুলো আসবে, পার্টিকুলারলি ডিওডেনামে আসবে, এই খাবারগুলোর উপরে কাজ করবে প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টাইনাল জুস। এই জুসে যেই এনজাইমগুলো আছে তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে না। তারা কাজ করবে কোন এনভায়রনমেন্টে? তাহলে যেই খাবারটা আসতেছে অ্যাসিডিক খাবার, এনিহাউ এই খাবারের অ্যাসিডিটি দূর করে তাকে একটা বেসিক বা অ্যালকালাইন খাবারে কনভার্ট করতে হবে, অ্যান্ড দ্যাট কনভার্সন ইজ ডান বাই বাইল। সো এটা হচ্ছে বাইলের এক নাম্বার মেজর ফাংশন। ঠিক আছে, তুমি অনেকগুলো ফাংশন লিখবে, একটু পরে দেখবা পড়তে গিয়ে। বাইলের ফাংশনটা কত নাম্বার পেজে আছে দেখো তো স্যার, শিটে পেজ নাম্বার 12-এ আছে, 12 নাম্বার পেজে আছে স্যার। তো 12 নাম্বার পেজটাতে আমরা একটু পরে যাব, আগে কথাগুলো শুনুন। তাহলে প্রথম ফাংশনটা কি হলো স্যার? প্রথম ফাংশনটা হচ্ছে যেই খাবারগুলো স্টোমাক থেকে আসতেছে, খাবারগুলোকে আমরা এখানে রেড মার্কার দিয়ে দেখাচ্ছি, এই খাবারের সাথে কে মিশে যাবে, বাইল মিশে গিয়ে এই অ্যাসিডিক খাবারটা হয়ে যাবে কেমন খাবার,
বেসিক খাবার। ওকে স্যার। সেকেন্ড ওয়ান যে টার্মটা বলেছিলাম এটা একটা সিগনিফিক্যান্ট টার্ম, বলেন তো কি স্যার? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন নাও এটার ভার্ব হচ্ছে ইমালসিফাই। ওকে স্যার লিসেন, এই টার্মটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে সলিড ফ্যাটের জন্য, সেমি সলিড ফ্যাটের জন্য। সেমি সলিড ফ্যাট বা সলিড ফ্যাটকে ভাঙতে পারে না লাইপেজ এনজাইম। ভাঙতে পারে? পারে না স্যার। তার মানে এই ফ্যাটটাকে একটু কি করতে হবে? সফট বানাইতে হবে। ইউজুয়ালি আমরা জানি ফ্যাট হচ্ছে অর্গানিক আর ওয়াটার হচ্ছে ইনঅর্গানিক, এবং আমরা জানি যে অর্গানিক আর ইনঅর্গানিক ডিসলভ হয় না, বাট বাইলের প্রেজেন্সে এই ওয়াটার ফ্যাটের সাথে অ্যাড হয়ে ফ্যাটটাকে নরম করবে, সফটেন করবে, আর সেই সফট ফ্যাটটাকে ব্রেকডাউন করতে পারে লাইপেজ এনজাইম। তো বাইলের এই দুইটা ফাংশন আপনাকে মাস্ট কি করতে হবে? মেনশন করতে হবে। এই দুইটা কোনোভাবেই ভুল করা যাবে না। আরও কিছু ইনফরমেশন জানা লাগবে, সেটা হলো বাইলের প্রেজেন্সে জার্মের খুব একটা বেশি গ্রোথ হয় না। মনে রাখো অ্যাসিডিক এনভায়রনমেন্ট, অ্যালকালাইন এনভায়রনমেন্ট, এই দুইটাই জার্মের গ্রোথের জন্য একটা হিন্ড্রেন্স, একটা প্রতিবন্ধকতা। বুঝাইতে পারছি? ওকে। এছাড়াও তুমি বাইলে ওখানে আরো পাবা যে পার ডে একজন মানুষ কতটুকু বাইল সিক্রেট করে? 800 ml। এরপরে আমরা বলেছিলাম যে বাইলে ওয়াটারের পরিমাণ কত? 97 থেকে 98%। তো আমি কিন্তু পয়েন্ট নাম্বার 1 আর কত বলেছি? 4 বলেছি। এরপরে তুমি মিউসিনকে পাবা, পড়তে গিয়ে তুমি পাবা মিউসিনকে পাবা। তারপরে আদার যেই ফাংশনসগুলো আছে এগুলো পড়ে ফেলো। তবে মনে রাখো মেজর দুইটা ফাংশন আমি তোমাদেরকে বলে দিছি, এই দুইটাও যদি লিখো দ্যাট উইল বি এনাফ ফর ইউ। তুমি শুধু বাইল লিখবা না, একটু পরে কার কাছে যাচ্ছ? অনেকগুলা লিখা তো স্যার, এটাকে তুমি হিউজ ব্রড করতে পারবা না। এটাকে মোটামুটি 2-3 মার্কে আসবে, তো 2 পেজের মধ্যে শেষ করতে পারলেই যথেষ্ট। 2 থেকে 2.5 পেজ, এর থেকে বেশি লেখার কোনো মানে হয় না। ঠিক আছে স্যার, তোমরা যে প্যাটার্নে লিখো বড় বড় স্যার খুব ফালতু জিনিস। অনেকে হ্যান্ড রাইটিং এখনো চেঞ্জ করতেছো না। হ্যান্ড রাইটিং স্যার হিউজ বড় বড় করে লিখতে কোনো ক্রেডিট নাই। এক্সট্রা পেজ নেওয়া বোর্ড এক্সামে ডিসক্রেডিট। কেন না? বোর্ড এক্সামের কপিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পেজেস থাকবে। 5টা সিকিউ লেখার জন্য ওই কপিটা মোর দেন সাফিসিয়েন্ট। এখন আপনি যদি এক্সট্রা পেজ নেন এর মানে হচ্ছে আপনি এটাকে বড় বড় করে লিখছেন, ওয়ার্ডগুলোকে মার্কস, এটা মোটেই মার্কস বেশি পাবেন না স্যার। টিচার এটা লাইক করে না এই যুগে এসে। টু দি পয়েন্ট অ্যান্সার করবেন, কমও লিখবেন না আবার হিউজও লিখবেন। আপনাদের লাগে স্পিড আছে না স্যার, এত স্পিডে লেখার দরকার নেই, নর্মালি লিখেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার সুন্দর করে লিখেন। এবং মনে রাখবেন, এটা সবসময় আপনাদেরকে বলি যে অবশ্যই এক্সামে রিস্ট ওয়াচ যদি ইউজ করতে না চান, ছোট কতগুলো টেবিল ক্লক পাওয়া যায়, ওই ক্লকগুলো ইউজ করবে, ওগুলো অ্যালাউ কিন্তু স্যার, ওগুলো অ্যালাউ বোর্ডে কিন্তু দিবে স্যার। তো ওইটা দেখে হাফ অ্যান আওয়ারের বেশি কোনো সিকিউর পেছনে দিবেন। হাফ অ্যান আওয়ার হয়ে যাচ্ছে, আপনি সিকিউ তো তাড়াতাড়ি শর্ট করে ফেলেন। ঠিক আছে স্যার, হাফ অ্যান আওয়ারের বেশি দিলে বোর্ড এক্সামে আপনি সিকিউ ফুল অ্যান্সার করে আসতে পারবেন না। আপনি সময় পাবেন 2 hours 35 minutes ফর ক্রিয়েটিভ, রাইট? কোয়েশ্চেন পাওয়ার পরে কি আপনি লেখা স্টার্ট করতে পারেন? চুজ করতে হয় না, রুলিং করতে হয় না কপিতে। এরপরে মাঝখানে আবার এই আসবে সাইন করার জন্য, কপিতে একটা কোড নাম্বার আছে ওটা লিখতে হয়। এগুলো লিখতে সময় লাগে না? এগুলো করতে গিয়ে আপনার 5 থেকে 10 মিনিট চলে যাবে। আসলে 2 ঘন্টা 35 মিনিটস আপনার জন্য নাই, আপনার জন্য থাকবে 2 hours 20 minutes। আসলে এক্সাম দিতে গেলে বুঝবেন এই 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনাকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। আপনি হাফ অ্যান আওয়ার করে তো পাচ্ছেন না। তো এই জন্য হাফ অ্যান আওয়ারের বেশি কোনো সিকিউ পেছনে দিবেন না। এগুলো যা বলতেছে এগুলো মাথায় রাখেন, এগুলো কাজে দিবে। শুধু শুধু একটা সিকিউকে আপনি এত ব্রড করে লিখছেন, পরেরটা আপনি চাইলেও লিখতে পারতেছেন না, কারণ টাইম না, এখন শর্ট করতে হচ্ছে। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ দিয়ে যেতে হচ্ছে। যেটা আপনি ব্রড করে লিখলেন ওটা থেকে আপনাকে 10-এ 12 দিবে, তাহলে টু দি পয়েন্ট অ্যান্সার করবেন স্যার। যেখানে ডায়াগ্রাম ড্র করার ডায়াগ্রাম ড্র করবেন, ডায়াগ্রাম ড্র না করে এটা একটা হ্যাবিচুয়েটেড ফ্যাক্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। খুবই খারাপ। আমি
মানে প্রি-টেস্টের আগে কয়েকটা ব্যাপার নিয়ে বলবো আমি এক্সামের আগে, যে কোন কোন কোয়েশ্চেনগুলো কোন কোন টপিকগুলোতে ডায়াগ্রাম ড্র করতে হয় এগুলো নিয়ে ডিসকাস করবো। তো ওই সময় আপনাদের মাথায় রাখা লাগবে, এটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন না, কোন টপিক আসলে ডায়াগ্রাম ড্র করবো, কোনটা আসলে ডেসক্রাইব করবো। কম্পারেটিভ স্টাডিতে ডায়াগ্রাম ড্র করা লাগে না। এখন আসো, তাহলে বাই রিলেটেড ফিচারগুলো তোমরা পেজ নাম্বার 12 তে যাও, 12 নাম্বার পেজে যাও, যেখানে শীট ল্যাকিং আছে শেয়ার করো, শেয়ার করে 12 নাম্বার পেজে বাই রিলেটেড কয়টা ইনফরমেশন আছে? 8টা লেখার কোনোই দরকার নাই, 2 থেকে 3টা, সর্বোচ্চ 4টা করে ফেলো। ওয়াটার অ্যাড করে এটাকে ডিসলভ করা, হাইড্রোট্রপিক। ওয়াটার অ্যাড করে কোনো কিছুকে সফটেন করা, হাইড্রোট্রপিক প্রসেস, হাইড্রোলাইসিস প্রসেস। সেম ওয়াটার অ্যাড করা। আর কিছু বলবা? পেজ নাম্বার 12 থেকে বাইলের প্রেজেন্স জার্মের গ্রোথের জন্য একটা অবস্ট্যাকল। কিছু আস্ক করবা? পরের পেজে যাই স্যার, যদি এটাতে মোটামুটি হয়ে যায় বোঝা, পরের পেজে যাও স্যার। পেজ নাম্বার 13 এ গিয়ে তুমি 13টা এনজাইমের নাম পাচ্ছ, ঠিক আছে স্যার? কয়টা এনজাইমের নাম? কত নাম্বার পেজে গিয়ে? এই 13টা এনজাইম কার ভেতরে আছে? তার মানে প্যানক্রিয়াটিক জুসফনিক কম্বিনেশন অফ টোটাল 13 এনজাইমস। আসো একটা একটা করে যাই, প্রথমে মনোযোগ দাও। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কোথায় কোথায় ডাইজেশন হয়েছিল আক্স করলে কিন্তু বলতে পারতে হবে। বলতে আমি এখন আক্স করবো, বাই নেম যাকে আক্স করবো তাকে বলতে পারতে হবে। আর সেটাই ছিলাম না, ক্লাসে শীট নাই, এই ধরনের উদ্ভট কোয়েশ্চেন বলা যাবে না, কিছু বলা যাবে না। ফার্স্ট অফ অল আমরা কার্বোহাইড্রেট হিসেবে টেক করেছি নাম্বার 1 স্টার্চকে। এছাড়াও আমি চিনি খেয়েছি, সুক্রোজ। এছাড়াও আমার খাবারে আছে ডাইস্যাকারাইড ম্যালটোজ। এছাড়াও ডাইস্যাকারাইড ল্যাকটোজ আছে। সো দিস আর দ্য কার্বোহাইড্রেট দ্যাট রিমেইনস ইন মাই রেগুলার ফুড। লেট আস কনসিডার। এখন স্টার্চ কত পার্সেন্ট কোন জায়গায় ডাইজেস্ট হয়েছিল ক্লিয়ার করো। আশফাক, স্টার্চ প্রথম কোথায় ডাইজেস্ট হয়েছিল? স্টার্চটা কি, প্রোটিন না কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কি স্টোমাকে ডাইজেস্ট হয় না? তাহলে কোথায় হয়েছিল? বাক্কাল ক্যাভিটিতে। কত পার্সেন্ট? 2%। তার মানে এখন পর্যন্ত 98% স্টার্চ ফর্মেই রয়ে গেছে, এগুলোকে এখনো টাচ করা হয় নাই। ইন্টারেস্টিং নো? লম্বা সময় ধরে কার্বোহাইড্রেট গুলো কোথায় গিয়ে ডাইজেস্ট হচ্ছে? স্মল ইন্টেস্টাইনে। এর ভেতরে মোটামুটি 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে। খাবারগুলো যখন প্রসেসিং এর স্মল ইন্টেস্টাইনের দিকে যাচ্ছে, স্টোমাক যখনই খালি হওয়া স্টার্ট হবে তখনই অ্যাপেটাইট ফিল হবে। বুঝতে পারতেছেন তো কথা? ওকে স্যার। তাহলে স্টোমাক আস্তে আস্তে এমটিং হচ্ছে এবং খাবারটা চলে আসছে কোথায় স্যার? এই জায়গাটাতে। স্টার্চ যখন স্মল ইন্টেস্টাইনে রিচ হয়ে অ্যালকালাইন হয়ে গেল, তার উপরে সবার প্রথমে, কার উপরে? স্টার্চের উপরে সবার প্রথমে কাজ করবে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাহলে 1 নাম্বার এনজাইমটার নাম বলো। এই অ্যামাইলেজকে বলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। কেন এত স্পেসিফিক করা হচ্ছে কেন? কারণ স্যালাইভারি অ্যামাইলেজও আছে, স্যালাইভারি অ্যামাইলেজ আছে। এই অ্যামাইলেজকে বলবা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই অ্যামাইলেজের কাজ হচ্ছে যে স্যালাইভারি অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ওই গ্ল্যান্ড ডিফারেন্স না, ওটা এখান থেকে সিক্রেট হচ্ছে, এখানে ফাংশন তো সেম, ফাংশন সেমই। দেখো না, এই অ্যামাইলেজ ব্রেকডাউন করবে কাকে? স্টার্চকে। কত পার্সেন্ট স্টার্চ? 98% স্টার্চ। এই 98% স্টার্চ হয়ে যাবে 98% maltose। 98% maltose, and all of you know it's a disaccharide. Maltose, it's a disaccharide and made up of 2 molecules of glucose, right? Okay. এরপরে আসো স্যার, ডেক্সট্রিন ব্রেকডাউন হবে। ব্রেকডাউন ওইটা আবার ইন্ট্রাসেলুলার, উইদিন দ্য সেল, সেলের ভেতরে গিয়ে। এবার আসো, অ্যামাইলেজের পরে ম্যালটোজ হয়ে গেল। এবার এই ম্যালটোজকে ভাঙবে কে?
ম্যালটেজ ভেঙে কিসে কনভার্ট করবে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এখানে একটু বলে রাখি, লেট আস কনসিডার এখানে 98% ম্যালটোজ আছে। এই 98% থেকে 95% হবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, আর 3% এর মতো ডাইস্যাকারাইড ফর্মেই থেকে যাবে, ম্যালটোজ ফর্মেই থেকে যাবে। তার মানে সব ম্যালটোজ কি হয় না, গ্লুকোজ প্লাস গ্লুকোজ হয় না, কিছু থেকে যায় সিম্পলার ফর্মে, আর ম্যাক্সিমাম হয়ে যায় সিম্পলেস্ট ফর্ম। গ্লুকোজে যাওয়া মানে সিম্পলেস্ট ফর্মে চলে যায়, এগুলো কি তারপরে অ্যাবজর্ব করবে, বডিগুলোকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্পশনের পর আজকে তো ডাইজেশন, অ্যাবজর্পশনে ফার্স্টেও দরকার নাই, যেটা বলবো সেটা ক্যাচ করবে। সো কার্বোহাইড্রেটের যে দুইটা এনজাইম বললাম, এই দুইটা এনজাইমকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক মানে যেই এনজাইমগুলা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে, দে আর কল্ড অ্যামাইলোলাইটিক এনজাইম। ঠিক আছে, তাহলে কয়টা অ্যামাইলোলাইটিক এনজাইম পেলাম? মাত্র দুইটা। পরের পয়েন্টে যাচ্ছি। তাহলে 1, 2 নাম্বার এনজাইম শেষ। 2 নম্বরে কি বলেছে, সরি 3 নম্বরে কি বলেছে? ট্রিপসিন। কার আন্ডারে আসছো? ডাইজেশন অফ। তাহলে টোটাল কয়টা এনজাইম আছে? 8টা। কাউন্ট করে দেখো। প্রোটিওলাইটিক এনজাইম কয়টা আছে? 8টা। 3 to 10 মানে কয়টা? 8। কাউন্ট করে দেখো, তাই না? প্রথম এনজাইমটার নাম কি? আবার বলো, আবার বলো। ট্রিপসিন। পরের পেজে যাও। 1 নম্বর এনজাইমটার নাম কি? আবার বলো, আবার বলো। ফাংশন পড়ো। পড়েছো? পড়া হলে এবার আমার কথা শোনো। Trypsin and chymotrypsin, these two are main proteolytic enzymes, but whenever they secreted from pancreas they remain in inactive form. তাহলে দুইটাই কোন ফর্মে থাকে? ইনঅ্যাক্টিভ। ট্রিপসিনের নাম থাকে ট্রিপসিনোজেন, আর সেকেন্ড যেটা কাইমোট্রিপসিন সেটার নাম থাকে কাইমোট্রিপসিনোজেন। জেন থাকলে ইনঅ্যাক্টিভ ফর্ম, যেমন আপনি বলেছিলেন না পেপসিনোজেন স্টোমাকের ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে এখানে হচ্ছে কাইমোট্রিপসিনোজেন দেন ট্রিপসিনোজেন, এই দুইটা ইনঅ্যাক্টিভ ফর্ম। এখন কোন এনজাইমটা পড়লেন পরের পেজ থেকে? এন্টেরোকাইনেজ। এনজাইমের নেম কি? এন্টেরোকাইনেজের কাজ হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনের সাথে রিঅ্যাক্ট করে তাকে অ্যাক্টিভ ট্রিপসিনে কনভার্ট করবে। তাহলে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন, অ্যাক্টিভ ট্রিপসিন। এই অ্যাক্টিভ ট্রিপসিনের কাজ হচ্ছে সে ইনঅ্যাক্টিভ কাইমোট্রিপসিনোজেনের সাথে রিঅ্যাক্ট করে ইনঅ্যাক্টিভ কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ কাইমোট্রিপসিনে কনভার্ট করবে। ঠিক আছে, আবার বলছি। প্রথমে ছিল ট্রিপসিনোজেন, that is activated by enterokinase and it turns into active trypsin. এই অ্যাক্টিভ ট্রিপসিনটা গিয়ে রিঅ্যাক্ট করবে ইনঅ্যাক্টিভ কাইমোট্রিপসিনোজেনের সাথে এবং তাকে কনভার্ট করবে অ্যাক্টিভ কাইমোট্রিপসিনে। পড়ে দেখো। পড়ে দেখো, শীটে পড়ে দেখো, বিষয়গুলো জানা দরকার। যেগুলো স্যার বক করছে এগুলো কিন্তু স্যার লেখা লাগবে, এগুলো বাদ দিতে পারবো না। যেই টপিকগুলো স্যার ক্লাসে টাচ করে যাচ্ছে দ্যাট মাস্ট বি মেনশনড ইন দ্য অ্যানসার স্ক্রিপ্ট। যাবো সামনে? ওকে স্যার। তাহলে ছিল ইনঅ্যাক্টিভ, এখন হয়ে গিয়েছে অ্যাক্টিভ। এখন এই দুইটাই হচ্ছে মেইন প্রোটিওলাইটিক এনজাইম। এরা কাকে ভাঙবে? এরা ভাঙবে স্টোমাক থেকে যেই প্রোটিনগুলো আসছে। আমি একটু এই জায়গাটা রাব করি, লাগতেছে না স্যার? আচ্ছা, রাইট। স্টোমাক থেকে আসছে প্রোটিওজ আর পেপটোন। এগুলাকে ব্রেকডাউন করবে ট্রিপসিন এন্ড কাইমোট্রিপসিন। ট্রিপসিন এন্ড কাইমোট্রিপসিন ব্রেকডাউন করে এগুলাকে বানাবে পলিপেপটাইড। কি বানাবে? পলিপেপটাইড। এবার একটু ক্লিয়ার করি।
পলিপেপটাইড আর প্রোটিওজ পেপটোনের মধ্যে পার্থক্য কি? আমরা প্রথমে কনসিডার করলাম একটা কমপ্লেক্স প্রোটিন। লিসেন টু মি অ্যাটেনটিভলি। সূর্য কি করতেছিস? কথা শোন স্যার, এগুলো মেজর পার্ট, এগুলো আপনাকে লিখতে হবে স্যার, এগুলো বাদ দিতে পারবেন না। যেগুলো বলতেছি এগুলো লিখতেই হবে, যেগুলো বলতেছি না সেগুলো না লিখলেও বোর্ডে মার্কস পাবেন। যেগুলো বলতেছি এগুলো লিখতে গিয়ে আপনার খবর হয়ে যাবে, যেগুলো বলতেছি না ওগুলো না লিখলেও কোনো সমস্যা নেই। এতগুলো 13টা এনজাইমের নাম মেমোরাইজ করা সম্ভব? বলবো স্যার, কয়টা করবো সেটা বলবো, কথাগুলো শুনেন স্যার আমার জন্য। 1000টা অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেইন, কয়টা স্যার? 1000, একটা করে 1000। এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রোটিন। কোথায় আছে? স্টোমাকে। কোথায় আছে? ওইখানে পেপসিন তাকে কাটছে 100 100 100। 1000কে 100 করে কাটলে কয় টুকরা হবে? 10 টুকরা। এই 10 টুকরার নাম হচ্ছে প্রোটিওজ আর পেপটোন। পার টুকরাতে কত করে আছে? 100 করে। ট্রিপসিন এন্ড কাইমোট্রিপসিন এদেরকে কাটবে 100 ঠিক মাঝখানে 50। তার মানে পলিপেপটাইডে কয়টা করে আছে? 50টা করে আছে। 100টা ছিল না, 50, দুইটা চেইন হয়েছে আর কি। এই দুইটা চেইনের নাম কি? পলিপেপটাইড। চ্যাপ্টার 3 সেল বায়োকেমিস্ট্রিতে পলিপেপটাইডের ডেফিনিশন দেয়া আছে। ওখানে বলা আছে যে একটা পলিপেপটাইড চেইন হইতে গেলে মিনিমাম কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে? অ্যানসার হচ্ছে 50টা। একটা পলিপেপটাইড চেইন হতে গেলে মিনিমাম 50টা কাকে লাগবে? অ্যামাইনো অ্যাসিডকে লাগবে। ঠিক আছে, তাহলে 50টা চেইন হইছে অনেকগুলো, 50টা ছোট ছোট চেইন হইছে, এগুলোর নাম কি? পলিপেপটাইড। মোটামুটি সিম্পলার ফর্মে আসছে, বাট এখনো এসে লাভ নাই, সিম্পলেস্টে নেওয়া লাগবে, আরো ভাঙতে হবে। তো চলেন আরো ভাঙি। তাহলে এখন আমরা পেলাম এখানে 3 নম্বরে কাকে পাইছো? 3 নম্বরে কে ছিল? ট্রিপসিন। 4 নম্বরে কে ছিল? 5 নম্বরে আছে দেখো অ্যামাইনো পেপটিডেজ। 6 নম্বরে আছে দেখো কার্বক্সি পেপটিডেজ। আগে এই দুইটা শেষ করি, এরপরে ডাইপেপটিডেজ, ট্রাইপেপটিডেজ। শুনো, অ্যামাইনো পেপটিডেজের কাজ হচ্ছে, শুনতেছেন আপনারা? আল্লাহ শুনতেছিস তো? শুনতে হবে স্যার। অ্যামাইনো পেপটিডেজের কাজ হচ্ছে এই যে 50টা আছে না, এটাকে এবার একটা একটা করে কাটতে। একটা একটা করে কাটলে কি হয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড। পরে দেখো অ্যামাইনো পেপটিডেজ। ঠিক আছে স্যার? আচ্ছা, কি লিখেছে পড়েন তো অ্যামাইনো পেপটিডেজের পাশে? অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে। বাট এই অ্যামাইনো পেপটিডেজ সব পলিপেপটাইডকে ভাঙতে পারে না, কারণ অনেক পলিপেপটাইড চেইন থাকে। কিছু পলিপেপটাইড চেইনকে কে ভাঙে? অ্যামাইনো পেপটিডেজ। আর কিছু পলিপেপটাইড চেইনকে ভাঙবে কার্বক্সি পেপটিডেজ। একটু ভালো করে লাইনটা পড়েন কার্বক্সি পেপটিডেজের। এখানে একটা টার্ম পাবেন কার্বক্সিল এন্ড। কার্বক্সিল এন্ড, এটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব, একটু ক্রিটিক্যাল, খুব ভালো করে বোঝা লাগবে। তাহলে কার্বক্সি, জি, 2টা অ্যামাইনো অ্যাসিড থাকবে ডাইপেপটাইড, 3টা থাকলে ট্রাইপেপটাইড। সিম্পল জিনিস, ঠিক আছে? এখন আসো আমরা একটু কার্বক্সি পেপটিডেজের ফাংশনে কাকে দেখতে পাচ্ছি? সে অ্যামাইনো অ্যাসিডের পাশাপাশি কাকে তৈরি করে? ডাইপেপটাইড। ডাইপেপটাইড মানে 2টা অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন, 3টা হইলে ট্রাইপেপটাইড। মনে রাখো, যতক্ষণ পর্যন্ত খাবারকে সিম্পলেস্ট ফর্মে নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ওই খাবারকে ইউটিলাইজ করে কোনো এনার্জি পাওয়া যাবে না। তার মানে যে কোনো খাবারকে অবশ্যই কোন ফর্মে পৌঁছতে হবে? সিম্পলেস্ট ফর্মে। প্রোটিনের জন্য সেই সিম্পলেস্ট ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো চলো স্যার দেখি, আমি একটা অ্যামাইনো অ্যাসিডের জেনারেল ফর্মুলা ড্র করছি। অল অফ ইউ লুক এট বোর্ড। This is called the general formula of amino acid. At the center, carbon remains, and all of we know carbon has how many hands? একটা হ্যান্ডে থাকবে COOH, এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। তার ঠিক অপোজিটে থাকবে NH2, অ্যামিনো ফাংশনাল গ্রুপ। অ্যামিনো ফাংশনাল গ্রুপ, ঠিক আছে স্যার?
টপে থাকবে H, বটমে থাকবে। So this is called the generalized formula of amino acid. তো দেখি তার পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে মেনশন করি। We want to make a dipeptide. চলেন দেখি পারি কিনা। এটা R2 দিলাম, এটা R দিলাম। R দিয়ে কি বোঝায়? রেডিক্যাল। R দিয়ে বোঝায় এখন পর্যন্ত 100 প্লাস অ্যামাইনো অ্যাসিড ডিসকভার করা হয়েছে বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস বডি থেকে। ইম্পর্টেন্ট একটা ক্লাস যাচ্ছে, মাদিন বাড়ি নেই, ক্লাসগুলো মিস করলে কেমন খারাপ লাগে। এই ক্লাসগুলা অফলাইনে বসে করা একটা জিনিস, অনলাইনে আপনি দেখবেন কিনা তা তো শিওর না। আমি তো দিচ্ছি আপনাকে ম্যাটেরিয়াল, বাট আপনি বসে সময় নিয়ে ক্লাসটা দেখবেন কিনা সেই ব্যাপারে আমার ডাউট আছে। আপনারা তো এত ভালো না স্যার, সরি। নেক্সট, এখন 100 প্লাস অ্যামাইনো অ্যাসিড ডিসকভার হয়েছে, এর মধ্যে সবাই প্রোটিন ফর্মেশনে পার্টিসিপেট করে না। প্রোটিন ফর্মেশনে পার্টিসিপেট করে মাত্র 20টা। আপ টু ডেটেড ইনফরমেশন হচ্ছে 22টা। তো যাই হোক স্যার, আমরা এখনো 20তেই আছি। তো এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে বলে প্রোটিন ফর্মিং অ্যামাইনো অ্যাসিড। এই সবগুলা প্রোটিন ফর্মিং 20টা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ আসবে শুধুমাত্র আর রিজিয়ন। Rest of the structure will remain same. R, sometime you may see R is replaced by H, and instead of R1 there is H. So that time the name of amino acid is glycine. Sometimes you may see R2 is replaced by CH3, methyl functional group. That time it is called alanine. So these are the name of amino acids: glycine, alanine, valine, leucine, isoleucine, tyrosine, tryptophan, arginine, histidine, aspartic acid, glutamic acid. এভাবে করে 20টার মতো আছে। আসো, তো এখন অ্যামাইনো অ্যাসিড ফর্মেশনে এই রেডিক্যালগুলা, সরি, দুইটা অ্যামাইনো অ্যাসিড জয়েন করে একটা কি ফর্ম করবে? এই ডাইপেপটাইড ফর্মেশনে, মানে বন্ড ফর্মেশনে রেডিক্যালের কোনো রোল নাই। তাহলে দেখি তো স্যার কিভাবে অ্যাড হবে। COH কে আমরা এভাবে লিখতে পারি কিনা বলেন? পারি না? পারার তো কোনো কারণ নেই, এভাবেই থাকে, আমরা মেনশন করি না। তাহলে এটা করে চেঞ্জ করে ফেলেন। বোর্ডে তাকাইতে হবে, এটা বোর্ডেই থাকবে। বোর্ডে তাকান, কথা কম স্যার। NH2 কে নাইট্রোজেনের হ্যান্ড কয়টা? বসাইলাম, এ পাশেও দিলাম 3টা হ্যান্ড। কোনো প্রবলেম আছে? ওকে স্যার, এবার তাকাও, এই H আর OH মিলে কি ফর্ম করবে? H2O, ওয়াটার ফর্ম করলো। শুধু ফর্মই করলো না, এখান থেকে চলে গেল মাইনাস। ওয়াটার চলে যাওয়াকে বলে ডিহাইড্রোলাইসিস। ডিপার্ট হয়ে গেছে, ডিহাইড্রোলাইসিস। ঠিক আছে, চলে গেছে। কার্বনের হাতও খালি, নাইট্রোজেনের হাতও খালি। এই দুইটা খালি হাত কি করে যাবে? জোড়া লেগে যাবে, আর একটা বন্ড ক্রিয়েট করবে। এই বন্ডটার নামই হচ্ছে পেপটাইড বন্ড। আর এই স্ট্রাকচারটার নাম হচ্ছে একটা ডাইপেপটাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্গানিক স্ট্রাকচারে ওয়াটার সাবট্রাকশনের মাধ্যমে বন্ড ক্রিয়েট হয়, and this subtraction of water is called dehydration অথবা ডিহাইড্রোলাইসিস। বুঝতে পারছেন? এখন এই বন্ডটা যদি আমি ভাঙতে চাই, ওয়াটার অ্যাড করতে হবে না? আবার যে ওয়াটারটা বের হয়ে গেছে এরকম একটা ওয়াটারকে এখানে অ্যাড করে দিতে হবে না? আর ওই অ্যাডিশন অফ ওয়াটারকে বলে হাইড্রোলাইসিস। Hydrolysis means addition of water. Dehydrolysis means subtraction of water. এই জিনিসগুলো যদি 12 ক্লাসে এসে আমরা শিখি, এটা খুবই লজ্জাজনক হচ্ছে। এগুলো নিয়ে আগেও বলা হয়েছে, বাট আমরা ক্লাসে কনসেন্ট্রেশন দেই না। করি কোনো মতে দিনটা পার করাচ্ছি, কোনো মতে পাস করতেছি। এখন আসেন, যখন শুরু করব, যখন এভাবে করে এদিকে তাকাতে হলো সবাইকে,
একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা, তিনটা, চারটা, ডট 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 49 50 50টা অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেইন। যদিও লম্বা বলছি বাট এটা আগের তুলনায় শর্ট, তাই না স্যার? যার নাম পলিপেপটাইড। তো এরকম একটা লম্বা চেইনের এইদিকে থাকবে একটা, লাস্ট মাথায় থাকবে COOH, মানে 50 নাম্বার অ্যামাইনো অ্যাসিডের এদিকে থাকবে, আর ভেরি ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের এদিকে থাকবে। এটাকে বলে অ্যামিনো এন্ড, আর এটাকে বলে কার্বক্সিল এন্ড। বুঝছেন? তার মানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোন দিক থেকে রিমুভ করবে? 50, 49, 48, 47, প্রথম দিক থেকে না, কোন এন্ড থেকে? কার্বোলাস্টের দিক থেকে। তার মানে এটাকে কি বলা হচ্ছে? কার্বক্সিল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রিমুভ করবে। বুঝতে পারছেন? চ্যালেঞ্জ দিলাম যদি কি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারে। জি স্যার, মানে 50টা অ্যামাইনো অ্যাসিডের চেইন আছে, তো এই মাথার লাস্ট, সবার লাস্টে কে আছে? COH, সো দিস ইজ কার্বক্সিল এন্ড। আর এই পাশে আছে ভেরি ফার্স্ট নাম্বার যে আছে, এক নাম্বার অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো এন্ড। এটা এক নাম্বার অ্যামাইনো অ্যাসিডের NH2 কি বলে? অ্যামিনো এন্ড। তাহলে এই এনজাইমটা কার্বক্সিপেপটিডেজ এই 50টার শর্ট চেইন থেকে অ্যামাইনো অ্যাসিডকে সরাবে কোন দিক থেকে? 50 থেকে। আগে 50টাকে সরাবে, তারপরে 49, তারপরে 48, মানে এই এন্ড থেকে সরাবে। তো এই এন্ডের নাম কি? কার্বক্সিল এন্ড। ঠিক আছে? যারা ডিফারেন্ট কলেজে আছেন টিচারদেরকে আস্ক করে দেখেন স্যার এটার মানেটা কি বুঝাইছে, একটু বুঝাই দেন স্যার। হ্যাঁ, দুইটা করে ভাঙবে, একটা করে ভাঙবে, দুইটা করে ভাঙলে ডাইপেপটাইড, একটা করে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড। হয়েছে? বুঝতে পেরেছো? ডাইপেপটিডেজ কি আমাকে বুঝাইতে হবে? ট্রাইপেপটিডেজ এক্সামে যদি আপনি কার্বক্সিপেপটিডেজ পর্যন্ত লিখেন দ্যাট উইল বি এনাফ ফর ইউ। কারণ বাই দিস টাইম আপনি কাকে পেয়ে গিয়েছেন? অ্যামাইনো অ্যাসিড সিম্পলেস্ট ফর্মকে পেয়ে গিয়েছেন। আশা করি বুঝতে পারতেছিস? ওকে, তো এবার আমরা যাব, বলেন স্যার। বেসিক্যালি না, আন্ডারে না, ওরা ডিভাইড করে ডাইপেপটিডেজ ভাঙবে, ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে। ওরা ওর আন্ডারে না, ওরা আলাদা এনজাইম। এটা তো ডাইপেপটাইড, এটাকে যে ভাঙবে সে ডাইপেপটিডেজ। আমি ডাইপেপটাইড থেকে আস্তে আস্তে পলিপেপটাইডের দিকে চলে গেছিলাম, এটা বুঝাইতে, তাই না স্যার? ওকে, তাহলে মোটামুটি প্রোটিওলাইটিক এনজাইম সম্পর্কে আইডিয়া হয়েছে। আচ্ছা দেখো তো স্যার, এখানে 5 নম্বরে একটা কত ওই এই যে, হ্যাঁ এখানে তোমরা ওই 9 নাম্বারটা একটু দেখো, কোলাজিনেজ। তাহলে কোলাজেন মানে কি? প্রোটিন। কোলাজেন প্রোটিন। মাংস খাওয়ার সময় রাবারের মতো কিছু পার্ট পাওয়া যায় না মাংসের সাথে? এই না, আঁশ না, আঁশ তো মাংস, আঁশ, সরি স্যার, মানে মেজাজটা খারাপ করে ফেলো হঠাৎ করে মাঝখান দিয়ে কি একটা কথা। ওকে স্যার, রাবারের মতো যে পার্টগুলো থাকে, রাবার টাইপের, ওই পার্টগুলোকে বলে এই চর্বি জাতীয় যেটা, এটাকে বলে কোলাজেন। ঠিক আছে স্যার? তো এই ধরনের রাবারের মতো, যদি আমরা চর্বি জাতীয় বলি, সে আসলে চর্বি না, সে হচ্ছে প্রোটিন, কোলাজেন। ঠিক আছে স্যার? তাহলে এটাকে ভাঙবে কে? কোলাজিনেজ এনজাইম। তো চাইলে তুমি এগুলোকে স্কিপ করতে পারো। তারপরে ইলাস্টেজ, ইলাস্টিন প্রোটিনকে ভাঙবে। এবার আসো ডাইজেশন অফ লিপিড। লিপিড ডাইজেস্টিং মেইন এনজাইমটা হচ্ছে লাইপেজ। আমাদের বডিতে দুইটা লাইপেজ, একটা স্টোমাক থেকে রিলিজ হয় যার নাম গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা শুধুমাত্র ব্রেকডাউন করে বাটার ফ্যাটকে, শুধু বাটার ফ্যাট। এখন বাটার ফ্যাট যদি আপনি টেক না করেন তাহলে সেই এনজাইমটা কি হবে না? কাজ করবে না, সিক্রেট হবে, কাজ করবে না, ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে, ভাঙার মতো কাউকে পাচ্ছে না বলে। তাই মেইন এনজাইম মানে লিপিড ডাইজেশন, তেল চর্বি এগুলা ভাঙার জন্য মেইন এনজাইম হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, যেটা তুমি 11 নম্বরে দেখতে পাচ্ছ। আর লাইপেজ এমন একটা এনজাইম, সেটা যে কোনো কমপ্লেক্স অয়েল বা ফ্যাট, অয়েল আর ফ্যাটের মধ্যে পার্থক্য কি? রাইট, রুম টেম্পারেচারে যেটা লিকুইড সেটা অয়েল, যেটা সলিড সেটা ফ্যাট, দুইটাই কেমিক্যালি সেম, জাস্ট এই মানে ফিজিওলজিক্যাল স্ট্রাকচারের কারণে কেউ হইছে চর্বি, কেউ হইছে তেল।
ওকে স্যার, তো যখনই এই কমপ্লেক্স লিপিডকে ব্রেকডাউন করবে এটা স্ট্রেট সিম্পলেস্ট ফর্মে চলে যাবে, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট সাবস্টেন্স ক্রিয়েট হবে না, লাইক প্রোটিন হবে না, স্ট্রেট কোন ফর্মে চলে গেছে, সিম্পলেস্ট ফর্মে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। 12 নম্বরে আসেন, কে আছে? ফসফোলিপিড কে ভাঙবে, কাকে ভাঙবে? ফসফোলিপিড, ফসফেট পাওয়া যাবে, লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। এই দুইটা মেনশন করলেই চলবে। পরের পেজে চলে যান। এই পেজ থেকে কিছু আস্ক করবেন? তাহলে দেখেন তো, আমি যদি একদম এক্সামে শর্টকাটও লিখতে চাই, আমি কয়টা এনজাইম মেনশন করলাম? 1 2 3 4 5 6 7 8, 13টা থেকে কয়টা মেনশন করছেন? 8টা। নট দ্যাট হিউজ। পরের পেজে যান। প্রথম 2টা, পরের 4টা, লিপিড থেকে 2টা। এগুলো মেনশন না কোনো সমস্যা নেই, পারলে মেনশন করবেন, টাইমে কভার করবেন না তো এক্সামটা বুঝতে পারবেন। বিশাল লিখা না, এক্সাম দিতে গেলে সি মার্কের জন্য আপনি এতগুলো রিঅ্যাকশন লিখতেছেন, কম নাকি স্যার 3 মার্কসের জন্য? পরের পেজে যান, বলুন স্যার। নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড ভ্যারি করে, কোনটাতে আমি তো 100 দিয়ে বুঝাইছি, এগুলো এক একটাতে স্যার মিলিয়নস অফ অ্যামাইনো অ্যাসিড, আমি জাস্ট বোঝানোর জন্য ছোট করে বুঝাইছি। পরের পেজে গিয়েছি, পেজ নাম্বার 14 এ আছি। কোন জুস আসছে স্যার সামনে এখন? ইন্টেস্টাইনাল জুস কার সিক্রেশন? স্মল ইন্টেস্টাইনের সিক্রেশন। তো স্মল ইন্টেস্টাইনে তো 3টা জায়গা, ডিওডেনাম, জেজুনাম, ইলেয়াম, কোন জায়গার সিক্রেশন? ডিওডেনাম এন্ড জেজুনামের। আপনাদেরকে বারবার বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন একটা হিউজ টিউবিউলার রিজিয়ন, এটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে, ডিওডেনাম, শর্ট এজ রিজিয়ন, তারপরে আছে জেজুনাম। এই 2 জায়গাতে হবে ডাইজেশন। এখানে কি ভিলাই আছে? মাথা ফাটাই ফেলবো পুরা, আমি মাথা আমার সাথে তাল মিলানোর সময় বিপদে পড়ছে, পুরা স্মল ইন্টেস্টাইন জুড়ে ভিলাই আছে, ঠিক আছে? ডিওডেনাম আর জেজুনামের যে ভিলাইগুলো আছে তারা কাজ করবে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড হিসেবে, আর ইলিয়ামের ভিলাইগুলা কাজ করবে অ্যাবসর্পটিভ অর্গান হিসেবে। নেক্সট বলো, সাক্কাস এন্টেরিকাস, সাক্কাস এন্টেরিকাস কার সিনোনিম? ইন্টেস্টাইনাল সার্শন। এখানে 1 নম্বরে যে এনজাইমটা দেয়া আছে তার নাম এন্টেরোকাইনেজ, 2 নম্বরে যে এনজাইমটা দেয়া আছে তার নাম নিউক্লিয়েজ, 3 নম্বরে যে এনজাইমটা দেয়া আছে তার নাম নিউক্লিওটাইডেজ, রাইট? এই 3টা এনজাইমকে কোনো গ্রুপে ফেলা হলো না কেন? তাই কার্বোহাইড্রেটে ফেলা হলো না কেন? বা অ্যামাইলোলাইটিক এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম বা লাইপোলাইটিক এনজাইম কোনোটাতে ফেলা হলো না কেন? নো, একটু পড়ে দেখুন, না না একটু পড়ে দেখেন, 1 2 3 এ যান। স্মল ইন্টেস্টাইনে, আমি একটু করে বলি, সরি স্যার, স্মল ইন্টেস্টাইনে কিছু ইউনিসেলুলার গ্ল্যান্ড থাকে, যেই গ্ল্যান্ডগুলোর কাজ হচ্ছে প্রচুর পরিমাণে মিউসিন, মিউকাস সিক্রেট করে পুরো প্যাসেজটাকে স্লিপারি রাখা। যেমন এখানে তোমরা একটু পরে পাবা গবলেট সেল, একটু পরে পাবা ক্রিপ্ট অফ লিভারপুল, পড়ে দেখো, পেয়েছ? ক্রিপ্ট অফ লিভারপুলকে খুঁজে পেয়েছ? খুঁজে পাওয়ার তো কথা, লিভারপুল রাইট স্যার, যেটাকে লিভারপুল গ্ল্যান্ড বলা হচ্ছে। ব্রুনার্স গ্ল্যান্ড পেয়েছো? ওকে, তাহলে তারা কি সিক্রেট করছে? মিউকাস, মিউসিন, এগুলোর কারণে স্মল ইন্টেস্টাইনের রিজিয়নটা ভালোই স্লিপারি থাকে। ওকে স্যার, এবার খেয়াল করো, আমাদের বডিতে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার এখনো বের হয়ে যাচ্ছে, ফ্যান অফ করলে বোঝা যাবে কি পরিমাণ ওয়াটার বের হচ্ছে, ফ্যান চলতেছে বলে ড্রাই হয়ে যাচ্ছে বলে বুঝতে পারতেছি, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, কিছু ওয়াটার এগুলো কাপড় অ্যাবজর্ব করে নিচ্ছে, ব্রিদিংয়ের সময় কিছু ওয়াটার ভ্যাপার ফর্মে বের হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যানিম্যাল ট্রান্সপিরেশন। এনিওয়ে স্যার, বের হচ্ছে স্যার মোর দেন 500 ml প্লাস ওয়াটার সারাদিনে বের হয়, ড্রাই হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলি প্রচুর পরিমাণে ওয়াটার ড্রিঙ্ক করবেন, ঠিক আছে? নেক্সট,
এক নাম্বার এনজাইমটার ফাংশন আপনারা অলরেডি জেনে গেছেন, এটা নিয়ে ফার্দার আমি কিছু বলতে যাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড একটা কোয়েশ্চেন আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো, আচ্ছা আমার বডিতে যে ডিএনএ রেপ্লিকেশন, একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শুনে অ্যান্সার দেব। আমার বডিতে ডিএনএ রেপ্লিকেশন তো হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য কি লাগবে? তিনটা র ম্যাটেরিয়াল লাগবে। পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনও লাগবে আমার বডিতে প্রোটিন সিনথেসিসের জন্য। এভরি টাইম প্রোটিন সিনথেসিস হচ্ছে না, হেয়ারটা কি প্রোটিন, নেইলটা কি, এই জায়গায় প্রোটিন সিনথেসিস হচ্ছে, হেয়ার পকেটে প্রোটিন সিনথেসিস হচ্ছে, হেয়ার ইলংগেট করছে না, কন্টিনিউয়াস প্রোটিন সিনথেসিস হচ্ছে। তো এত প্রোটিন খাবারের মাধ্যমে আসতেছে, তাই না স্যার? তো প্রোটিন ঠিক আছে বুঝলাম, বাট এই যে বানানোর জন্য, এক একটা ডিএনএ বানানোর জন্য আমার লাগবে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, ফসফরিক অ্যাসিড। কোথা থেকে আসতেছে এগুলো আমার বডিতে? খাবারের মাধ্যমে। কার মাধ্যমে? এই যে আপনি মাংস খাচ্ছেন, আসলে আপনি সেল খাচ্ছেন, আপনি ভেজিটেবল খাচ্ছেন না, আপনি সেল খাচ্ছেন। সার্টেনলি সেলের ভেতরে কে আছে? নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসের ভেতরে কে আছে? ডিএনএ আছে, আরএনএ আছে। তার মানে আমার বডি এগুলা পাচ্ছে আউটসাইড থেকে। যে যত বেশি, যার বডিতে ডিএনএ আরএনএ অ্যাকুমুলেট করতে পারবে, তার বডির সেল ডিভিশন রেট তত বেশি হবে, তার গ্রোথ তত বেশি হবে। প্ল্যান্টসের ক্ষেত্রে প্ল্যান্ট সয়েল থেকে নিচ্ছে ম্যাটেরিয়ালসগুলো, নেচার থেকে কালেক্ট করতেছে, আর আমরা কিভাবে করতেছি? খাবারের মাধ্যমে নিচ্ছি। ওকে স্যার, এবার শুনো, এই যে নিউক্লিয়াস তোমার বডিতে ঢুকলো, এর ভেতরে আছে ডিএনএ এন্ড ডিএনএ আরএনএ কে একসাথে বলে নিউক্লিক অ্যাসিড। কি বলে? তাহলে 2 নম্বরে যে এনজাইমটা আছে, এই এনজাইমটা ডিএনএ এন্ড আরএনএ কে ভাঙবে। all of we know the simplest form, structural unit, not functional, functional আলাদা না। Structural unit of DNA is called nucleotide, RNA is called nucleotide, nucleoside কি? nucleotide, nucleoside আগে হয়, তারপরে হয় nucleotide, and all of we should know a single nucleotide is made up of 3 things. Number 1, pentose sugar. For DNA it is deoxyribose, for RNA it is ribose. 1 নাম্বার কার্বনের উপরে বসবে নাইট্রোজেনাস বেস, 5 নাম্বার কার্বনের উপরে বসবে ফসফরিক অ্যাসিড, একটা নিউক্লিওটাইড হয়ে গেল। এই নিউক্লিওটাইডকে কনসিডার করা হয় ডিএনএ এন্ড আরএনএ এর ব্রিক। ব্রিক বুঝতে পারতেছেন তো? বেসিক স্ট্রাকচারাল ইউনিট। এই ডিএনএ আরএনএ কে ভেঙে নিউক্লিওটাইডে কনভার্ট করবে নিউক্লিয়েজ এনজাইম। নাম্বার 2, রিড ইট কেয়ারফুলি। ক্লিয়ার হয়েছে? এখনো ভাঙা বাকি আছে। কাকে ভাঙতে হবে? নিউক্লিওটাইডকে ভেঙে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, ফসফরিক অ্যাসিড কে কনভার্ট করবে? 3 নাম্বার এনজাইমটা নিউক্লিওটাইডেজ। এই 3টা এনজাইম কোনো গ্রুপে পড়বে না, এই জন্য তাদেরকে প্রোটিওলাইটিকও রাখতে পারি নাই, অ্যামাইলোলাইটিকেও রাখতে পারি নাই, লাইপোলাইটিকেও রাখতে পারি নাই। এই 3টা এনজাইমকে আলাদাভাবে মেনশন করা হয়েছে। স্যার আপনার বই পড়তে গেলে আমি যেভাবে আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছি, বই পড়তে গেলে এই প্যাটার্নে পাবেন না। পড়েন না বই স্যার, একটা বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন, আর এই যে এইগুলা খালি শিট থেকে, ওই যে একটা ইংলিশ ভার্সনের বই থেকে দেখে খালি কম্পিউটারে টাইপ করলে হয় না স্যার। পুরো শিটটাকে এ টু জেড কী করতে হয়? অর্গানাইজ করতে হয়, যে আগে কোন এনজাইমটা লিখবো। আপনি বইয়ে 3টা এনজাইমের নাম আগে পাবেন না, চ্যালেঞ্জ দিচ্ছি স্যার। এগুলো মাঝখানে আছে টপিকের ডেসক্রিপশনের মাঝখানে, আমি তুলে নিয়ে এসেছি 1 নম্বরে, যাতে করে এই 3টা এনজাইম মাস্ট বি মেনশন। এগুলো আপনাকে অবশ্যই মেনশন করতে হবে, সাক্কাস এন্টেরিক আছে। এবার কার কাছে যাব? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের 1 নম্বরে কাকে পাচ্ছি? তার মানে স্মল ইন্টেস্টাইন থেকেও কে সিক্রেট হয়? অ্যামাইলেজ। কি লেখা আছে? ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ। তো কাকে ভাঙবে? ডেক্সট্রিন। এই যে শামসের আসছে, ডেক্সট্রিন আসছে, ঠিক আছে? ডেক্সট্রিনকে ভেঙে কি করবে? মনোস্যাকারাইডে কনভার্ট করবে। আমি জাস্ট এখন যেটা ফোকাস করতে তোমাদেরকে চাচ্ছি সেটা হচ্ছে মশলা। সেটা হচ্ছে 9-10 বায়োলজি পড়েছি, ওখানে কি আছে আমার কাছে? 9-10 শিখিয়েছিলাম মশলা টেকনিক, ওদের মনে থাকে কন্ট্যাক্ট করেছে। আজ আমি টেকনিকটা শিখাই দিচ্ছি স্যার, সবাই পড়ে দেখো।
মশলা টেকনিকটা শুধুমাত্র ডাইস্যাকারাইডের জন্য অ্যাপ্লিকেবল। কার জন্য? এদিকে আগে দেখাই নেই কখনো। না স্যার। ম দিয়ে ম্যালটোজ, ঠিক আছে? অনেকে দেখা যায় ক্লাসে এই কিভাবে যেন প্রনাউন্সিয়েট করে মল্টুস, মল্টুস কিভাবে অদ্ভুত। বাংলা বই লেখা আছে মল্টুস, ওইটা থেকে মল্টুস বল। মল্টুস কি? ম্যালটোজ। নাম স্মার্ট মল্টুস ছাগল। যত দিন যাচ্ছে কেমন যে ওই যে বোর্ডে ইচ্ছা করে মাঝে মাঝে লিখি, ফার্স্ট ইয়ারের জন্য লিখলাম, দেখি বলো তো কি লিখলাম, বলে স্যার চিঠি। তাদেরকে নিয়ে যে স্যার আছি ভয়ঙ্কর অবস্থা। চিঠি রাইটিং কিছু বলাও যায় না। স্যার এত কথা শোনাচ্ছেন, ঠিকই তো বায়োলজিতে A+ পেয়েছে, 97 আমার মার্কস। কি আর করে, সূর্যের থেকে পানির গরম বেশি। অদ্ভুত পড়াশোনা নেই, কিছু নেই, আমরা ঠন কথাবার্তা এখানে। আসো। So these three are বোর্ডে তাকাচ্ছ, বোর্ডে তাকাচ্ছ, বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও, বোর্ডে। সো মশলা টেকনিকটা ডাইস্যাকারাইডের জন্য অ্যাপ্লিকেবল। ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ। ম দিয়ে ম্যালটোজ, স দিয়ে সুক্রোজ, ল দিয়ে ল্যাকটোজ। তো যেহেতু তারা ডাইস্যাকারাইড, তারা কয়টা মনোস্যাকারাইড দিয়ে তৈরি হবে? দুইটা। তো নেচারে এই তিনটা মনোস্যাকারাইড সবচেয়ে অ্যাভেইলেবল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে? এর মধ্যে কমনেস্ট কোনটা? গ্লুকোজকে তুমি তিনজনের সাথেই লিখবা, গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, প্লাস সাইন দিবা। কেন দিবা? কারণ আরো একটা কাকে মেনশন করতে হবে? মনোস্যাকারাইডকে মেনশন করতে হবে। জাস্ট সিরিয়াল মেনটেন করে বসিয়ে দিবা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই যে বসিয়ে দিচ্ছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে? এবার আসো, ম্যালটোজকে ভাঙবে কে? এদিকে তাকাও, এই যে ও এসির জায়গায় কি লাগাই দিবা? এএসি। সুক্রোজকে ভাঙবে কে? ল্যাকটোজকে ভাঙবে কে? ল্যাকটেজ, ঠিক আছে? ভেঙে কিসে কনভার্ট করবে? ম্যালটোজ ভাঙলে দুইটা গ্লুকোজ, চিনি মানে সুক্রোজ, চিনি ভাঙলে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, মিল্ক সুগার ভাঙলে একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ, ঠিক আছে? কই শীত কই? 6 7 8 যাও, 6 7 8 কার্বোহাইড্রেট পড়ো। 6 7 8 পড়তেছো? এনজাইমের লাস্টে কে বসবে? ASE। কিছু থেকে যায়, যদি কিছু থেকে যায়, যদি আমরা বলি কিছু থেকে যায়, বলি এই লিস্টটা কাজ করতে, তাহলে যদি কিছু থেকে যায় সবগুলো ভাবতে পারবে। আমরা থেকে গেলে এত অ্যাকুরেটলি উঠবে না, কিছু পরিমাণ স্টার্চ ফর্মে থেকে যায়, ওইটাকে ধরে ওইটাকে ব্রেকডাউন করে ব্রেকডাউন করার পরে যারা ডাইস্যাকারাইড ফর্মে আছে তারা ডাইস্যাকারাইড ফর্মেই অ্যাবসর্ব হবে। সব ম্যালটোজ কি হবে না? গ্লুকোজ হবে না। তখন ওই ম্যালটোজগুলোকে ম্যালটোজ ফর্মে অ্যাবসর্ব করবে। অ্যাবসর্ব সেটা বলবো তো স্যার, এখানে এখন আজ না করলো বলেন স্যার। গ্লুকোজ 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 ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, ঠিক আছে স্যার? According to chemistry, their formula are same, C6H12O6, but their structures are different. So they are called isomers to each other. Isomer. Okay, sir. Formula same, structure ভিন্ন, এই জন্য এদেরকে বলা হয় আইসোমার। ওকে স্যার, এখন আসো এই এতটুকু পড়ার পরে বাকি যেগুলো আছে এগুলো স্যার তোমরা পড়ে নিবা। মেইন পার্ট যা যা আছে সব আমি শেষ করে দিলাম। কি শেষ হয়ে গেল? ডাইজেশন,
পুরো ডাইজেশন সেগমেন্টটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে কি স্টার্ট হবে? অ্যাবজর্পশন। স্যার হ্যাঁ, সব না, এখানে সবগুলো লেখার দরকার নেই। এই 6, 7, 8 অবশ্যই মেনশন করতে হবে। 6, 7, 8 প্রোটিন মেনশন না করলেও চলবে, কারণ প্রোটিন অলরেডি কি হয়ে গেছে, অ্যামাইনো পেপটিডেজটা আগেই হয়ে, এটা মেনশন না করলেও চলবে। আর এখান থেকে শুধু তুমি লাইপেজকে মেনশন করবা, শেষ। লিখো না, এতগুলো এনজাইম লিখো, পুরো ডেসক্রিপশন সহ লিখো, দেখো না কতক্ষণ লাগে। আমি তো অনেক শর্টকাট করে দিছি, এতটুকু লিখতেও তোমাদের, এতটুকু তোমরা লিখতে পারবা না, এক্সাম হলে কেউ বুঝবে না। মুখে বলা অনেক সমস্যা, অফ করে দেবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টারের শিট দিয়ে দেওয়া হবে, রেস্ট অফ দ্য পার্ট প্রোভাইড করা হবে।